চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী। তিনি যখন চীনে গেছেন কথা ছিল 4 দিন সেখানে থাকবেন, একদিন যাবেন একদিন ফিরবেন, মাঝে 2 দিন। এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন। তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন। ইমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে। আমরা অন্তত একটা জিনিস জানি, আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেড এবার সকাল সন্ধ্যা হবে, এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেডগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে, মারাত্মক। সুতরাং আজকে শুভ দিন, খুব ভালো একটা খবর আমরা পেলাম। আশা করি অচিরেই আপনাদের আমি আরো ভালো খবর দেব। চীন যেভাবে চায় বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত না, যার কারণে হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে সফরটি আর পূর্ব নির্ধারিত যেভাবে সাজানো হয়েছিল সেটি আর দরকার নেই। ছাত্র সমাজ কারোর হুমকিতে ভয় পায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের ছাত্র সমাজ যেরকম 1971 সালের আগ থেকে ছিল এখানে, এখনো পর্যন্ত 2024 সালে এসেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের এই ছাত্র সমাজ এখনো পর্যন্ত আছে, লড়াই করছে। দর্শক, ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলনে পুলিশের বাধা এবং এই কোঠায় কাল হয়ে দাঁড়ালো পুলিশ বাহিনীর উপর। দর্শক, কেন তারা বাধা দিতে গেল এবং এই বাধা দেওয়ার প্রেক্ষাপটে এখন ছাত্রছাত্রীরা আরও তুমুল আন্দোলন নিয়ে মাঠে নামছে এবং তারা এরই প্রেক্ষাপটে বা এরই উদাহরণস্বরূপ তুলে এনেছে 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ। দর্শক, সেখানে ছাত্রছাত্রীরা ঠিক কী ভূমিকা রেখেছিল দর্শক সেটাও উঠে এসেছে। এমনকি এটাকে কেন্দ্র করে সরকারকে পর্যন্ত হুঙ্কার দেওয়া হয়েছে। দর্শক, সেই বক্তব্যে ঠিক কী কী রয়েছে সেটি আশা করছি আজকের নিউজটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। কিন্তু দর্শক, চীন সফর শেষ হওয়ার আগেই কেন তিনি দেশে আসছেন, বা এখনও একদিন বাকি রয়েছে অথচ তিনি দেশে আসার জন্য রওনা দিয়েছেন। দর্শক, এমনটি কেন? এর পেছনে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে? দর্শক, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চীন সফরে ব্যর্থ হলো, বা চীন থেকে কি তিনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা না পেয়ে একদিন আগেই দেশে ফিরছেন, নাকি আসলেই চীন সফরটা আগে সফল হওয়ার কারণে তিনি তাড়াতাড়ি দেশে চলে আসছে? দর্শক, সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা আপনারা দেখতে চলেছেন। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী। তিনি যখন চীনে গেছেন কথা ছিল 4 দিন সেখানে থাকবেন, একদিন যাবেন একদিন ফিরবেন, মাঝে 2 দিন। এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন। তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন। কেন এটা হচ্ছে? নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক, এটা যৌক্তিকও। প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই, তারপর আমরা একটু আমাদের মতো করে, এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই, আমরা অনেকেই অনেক কিছু করছি, আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন। এই আশা নিয়ে কেন তিনি আসছেন, এখানে একটা সংবাদ মাধ্যম ডিবিডি নিউজ 24-কে নবনিযুক্ত যে প্রেস সচিব জনাব নাইমুল ইসলাম খান, আমরা চিনি তাকে, উনি জানাচ্ছেন এইভাবে, আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোট আনকোট পড়ি। এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা, সেখানে আগের দিন রাতে ফিরছেন। তিনি জানান 10 জুলাই বেইজিং সময় রাত 10টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে উঠবেন, বাংলাদেশ সময় রাত 1টায় শাহজালালে নামেন। এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং। ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন, সকালে আসলে একটা দিন চলে যায়, রাতে চলে আসলে দিনটা বেঁচে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি উনি রওনা হতেন, আসতে আসতে দিন চলে যাবে, রাতে আসলে দিনটা বেঁচে যাবে, মানে পরদিন তিনি উইল বি ফিট ফর দ্য অফিস। আমরা যদি প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে, উনি যে ব্যাখ্যা দিলেন, তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না? কেন 4 দিনের সফরসূচি করা হলো? কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে, তাই না? খুব স্বাভাবিক প্রশ্ন। দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে, এই যে সূচি তৈরি করা হলো, সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি? তাহলে কথাটা এইরকম আমরা বলতেই পারি, এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে, ব্রিটেনে ছিলেন, আমেরিকাতে ছিলেন, অনেকবার হয়েছে। তার মানে এই মুহূর্তে ওনার এই সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে, এটা ফর শিওর, এবং সেটা খুব ছোট কারণ না, বেশ বড় কারণ, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এখন কারণটা কি? স্পেকুলেশন আছে নানা রকম। যেমন ধরুন, এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল, সেটা হলো সরকার যে উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন, মূলত তার
আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার নানা রকম সাহায্য, সেটা ইন এনি ফর্ম, ঋণ হোক, গ্র্যান্ট হোক, যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া, এটা হলো প্রধান উদ্দেশ্য। এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে। সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোম্যাসি দিয়ে কাজ করে, এটা আমরা জানি। কেউ কেউ ধারণা করছিলেন, বিশেষ করে ভারত সফরে যা হলো, বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য, সেটা তিস্তা প্রজেক্ট, সেটা মোংলা পোর্ট হতে পারে, চায়না সরকারকে টাকা দেবে না, চায়নার সাথে অবস্থা ভালো যাচ্ছে না, তাই এটা হয়েছে। মানে বহু সময় আমরা দেখেছি পৃথিবীতে এরকম হয়েছে, যে কোনো দেশের সরকার প্রধান আরেকটা দেশে সফরে গেছেন, যখন সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটে যায়, খুব এমার্জেন্সি কিছু সিচুয়েশন তৈরি হয়, তারা সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন, এটাও হয়। তার মানে কি বাংলাদেশে এই মুহূর্তে কোনো এমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে? আমরা অন্তত একটা জিনিস জানি, আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেড এবার সকাল সন্ধ্যা হবে। এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেডগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে, মারাত্মক, এত কার্যকর। মানে আমরা খুব সহসা এই ধরনের ব্লকেজ দেখিনি। আমি বেরিয়েছি এই ব্লকেডের মধ্যে এবং আমি একটা গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘ সময় হেঁটেছিও, সুতরাং আমি দেখেছি যে কী রকমভাবে এটা কার্যকর হয়েছে এবং সাফার করেছি আমি। বাট আমার ভালো লেগেছে, আমার তাদের প্রতি, তাদের এই মুভমেন্টের প্রতি যেহেতু সলিডারিটি আছে, আমি পছন্দ করেছি। যদিও আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হলো কোনো না কোনোভাবে একটা লেন খোলা রাখা দরকার এমার্জেন্সি ভেহিক্যালের জন্য। একটা হার্ট অ্যাটাক করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়েছে, আমি দেখেছি মানুষকে হসপিটালে নেওয়া উইল বি টাফ। যাই হোক, এটা অফ টপিক। তো আজ যখন তারা এই কাজ করছে, এই পরিস্থিতি তৈরি করছে, তার মানে কোটা সংস্কার নিয়ে এই মুভমেন্টটা, কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু চাপা দেওয়ার জন্য। আমি সবসময় এটা বিশ্বাস করি না। যাই হোক, যদি সরকার নামিয়েও থাকে, অনেক সময় সরকারের নামানো জিনিস, প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। তালেবানকে তো আমেরিকানরা সৃষ্টি করেছিল, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভেড করে তাদের বিরুদ্ধে, সেই তালেবান একসময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল। সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান, আমি আবারও বলছি, একজন বাই দিস আর্গুমেন্ট, কেউ কেউ বলছেন, কিন্তু আমি এটা গ্রহণ করি না। এগুলো সব সরকারের খেলা বলে, সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না। যাই হোক, তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে? সরকারের কাছে কি, প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে? এই প্রশ্ন আসতে পারে, কারণ উনি অনেকগুলো, মানে এই দেশের কোথায় কী হচ্ছে, ভেতরে কোথায় কী হচ্ছে, এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে। অনেকগুলো এজেন্সি তাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে। তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা ম্যানেজ করার জন্য তিনি দেশে আসছেন? এই প্রশ্ন হতে পারে। এবং এর মধ্যে এমার্জেন্সি দেখার মতো এই কোটা মুভমেন্ট ছাড়া আর খুব বেশি কিছু দেখা যায় না। মানে এটা তো আছেই। এবং আমি বহু সময় একটা কথা বলেছি, এই ধরনের স্বৈরাচারী সরকারগুলো একটা ভয় সবসময় পায়, যেহেতু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ আছে, যে কোনো একটা ছুতোয় মানুষ নেমে যাওয়ার প্রবাবিলিটি থাকে, যে কোনো একটা ছুতোয়। 30-এর এক্সাম্পল আমি বহুবার দিয়েছি, এটা একই রকম। এখানে কোটা নিয়ে মুভমেন্ট হয়েছে, কিন্তু একটা সময় যদি মানুষ রাস্তায় থাকতে থাকে, পলিটিক্যাল পার্টিস তো আছেই, সেটা ছাড়া সাধারণ মানুষ যারা তীব্র অসন্তোষের মধ্যে আছে, ও খেয়ে পরে জীবন ধারণ করতে পারছে না, ভোট দিতে পারছে না, নানান রকম সংকট নিয়ে এসে চলছে, এই ঝুঁকিটা কিন্তু থাকে। সুতরাং এটাও একটা কারণ হতে পারে তার ফিরে আসার ক্ষেত্রে, যে এই মুভমেন্টটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা কিছুটা হলেও হয়তো প্রধানমন্ত্রী দেখছেন। সো এ দুটোই প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট আমার একদিন বাঁচাতে আগে চলে আসবো, যে নাইমুল ইসলাম খান যেটা বলেছেন এটা একেবারে অযৌক্তিক বলে আমি মনে করি। বা কোটা না হোক, দেশের মধ্যে কোনো না কোনো একটা এমার্জেন্সি আছে, এমার্জেন্সি হয়েছে, যেটা ম্যানেজ করতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে। আর প্রথম যে প্রবাবিলিটিটার কথা বললাম, সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই। চায়না সফরে যা চাওয়া হয়েছিল সেটা হয়নি। আপনারা জানেন যে এখানে আমরা যখন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে গালি দিয়েছে, আমাদেরকে বলেছে যে পিঠের চামড়া তুলে দেবে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের চামড়া ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয়, সেই পুলিশ যাতে বেনজিরকে টেনে হিঁচড়ে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে। এই তাগিদ যখন, এই স্পর্ধা যখন পুলিশ দেখাতে পারবে, তখন আমরা বুঝবো যে পুলিশের কত বড় ক্ষমতা রয়েছে। তারা এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন ভারতের হাতে তুলে দেওয়া হয়, তখন তারা পেশাদারিত্ব দেখাতে আসে। আর যখন হচ্ছে গিয়ে এখানে এই যে বেনজিররা, এই যে হচ্ছে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, কোটি কোটি টাকা জনগণের এখান থেকে আত্মসাৎ করে, তখন কিন্তু এদেরকে সেটা নিয়ে কথা বলতে দেখা যায় না। তখন তারা বলে ব্যক্তির দায় কোনো বাহিনী নিবে না। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার ফলাফলে আমরা দেখতে পাই, যখন আমরা এই যে দেশের স্বার্থ রক্ষা করতে মিছিল করতে যাই, আমাদেরকে বেধড়ক পেটায় এবং আমাদেরকে এখান থেকে জেল জুলুম এবং হচ্ছে গিয়ে যে হয়রানি, সেটা ভয় দেখায়। আমরা ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিতে চাই, ছাত্র সমাজ কারোর হুমকিতে ভয়
ভয় পায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের ছাত্র সমাজ যেরকম 1971 সালের আগ থেকে ছিল এখানে, এখনো পর্যন্ত এই 2024 সালে এসেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে বাংলাদেশের এই ছাত্র সমাজ এখনো পর্যন্ত আছে, লড়াই করছে। আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বন্ধুগণ, আসুন, ভারতের যে রাজনৈতিক আগ্রাসন, এই যে বাংলাদেশের মানুষকে সীমান্তে এই যে একের পর এক হত্যা, এই হত্যার বিরুদ্ধে দাঁড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করি এবং সাথে সাথে ভারতীয় যে সাম্রাজ্যবাদ রয়েছে সেই সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা রক্ষা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক, আজকের নিউজটি এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।